কেন জানিস না বউ? আমি আপনার বউ না। ফালাক সোজা তাকিয়ে আছে, আর ফালাকের দিকে সুরমা চোখে রহস্যময় চাহনি দিয়ে আছে জুলফিকার। সেই একইভাবে উত্তর দিল, না, তুই আমার বউ। ফালাক কান্না মিশ্রিত কণ্ঠে বলে, বললাম না আমি আপনার বউ না। আমিও বললাম না তুই আমার বউ। আমি আপনার বউ না, বউ না, বউ না। তুই আমার বউ বউ বউ। বান্দর মার্কা পাগল, জেদ করেই বসে থাকে। বান্দর মার্কা বউ জেদ করেই বসে থাকে। ফালাক সবার দিকে তাকালো, সবাই হাসে। রাগে ফালাক চলে গেল ঘরের দিকে। জুলফিকার নিচেও চলে গেল সিঁড়ি দিয়ে উপরে। ফালাককে রাগাতে তার ভালোই লাগে। রুবাইদা হতাশার এক নিঃশ্বাস নিল। ফরিদা তার পাশে এসে বলে, এর পরেও বলবে আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিতে? ভাগ্য কিন্তু ওদের আলাদা করেই দিয়েছে। ভাগ্যের কি দেখলে এখানে? গুরুত্বপূর্ণ কাজ না থাকলে জেহের কোথাও যেত না। জুলফিকার যে পাগলামো করে ওগুলো। জুলফিকারকে আমি বিয়ের দিন ঘরে আটকিয়ে রাখবো। আর বিয়ের পর বুঝি বউ বউ করবে না? জেহের আর ফালাক বিয়ে করে ঢাকায় চলে যাবে, আর জুলফিকারের অপারেশন আছে কিছুদিন পরে। বিদেশ থেকে বড় ডাক্তার আসবে। রোহিণী কথা বলেছে তার সাথে, দেশে আসলে অপারেশন চলবে, তাই ওসব নিয়ে চিন্তা করবে না। ফরিদা কোনো কথা না বলে শাড়ির আঁচল সামনে আরেকটু বাড়িয়ে চলে গেল নিজের ঘরে। ফালাক ঘরে এসেই শাড়ি পাল্টালো। বিরক্ত লাগছে এই সব কিছু। শাড়িটা ভাঁজ করতে করতে রাগের সাথে বলে, একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করার মতো বাজে অনুভূতি যেন কোনো মেয়ের না হয়। কি বিশ্রী এক অনুভূতি এটা। নিজের ওপরেই বিতৃষ্ণা কাজ করে। মনে তো চাচ্ছে আলাদিনের কোনো চেরাক থাকলে ওটার মাধ্যমেই এই পুরো সওদাগর বাড়ি থেকে আড়াল হতাম, কিন্তু তার কোনো উপায় নেই। মায়ের ইচ্ছা তো আমাকেই পূরণ করতে হবে। ওই পাগলা তো পাগলা না, ওই পাগলা রহস্যে ঘেরা জীবনের পাগলা, যে সুস্থ হলেই কেস উঠবে। ধুর, নিজেকে শেষ করে দিতে মন চায়। খুব বাজে অনুভূতি এটা, তাই না ফালাক? শাড়ি হাতেই তাকালো ফালাক রোহিণীর দিকে। রোহিণী কি কান্না করছিল? ভাবছে শুধু, চোখ মুখ তো তাই বলে। ফালাক বলে ওঠে, তোমার কি কিছু হয়েছে? রোহিণী মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলে, কই না তো, আমার কিছুই হয়নি। চোখ মুখ এমন শুকনো কেন? হল রুমে তো গেলে না ওই সময়? অসুস্থ লাগছিল আমার। ডাক্তারের কি না অসুখ হয়? এই অসুখ তুমি বুঝবে না। ফালাক না চাইতেও মনে একটা ভাবনা গড়ে নিল। হঠাৎ করেই ফালাক মনে মনে বলছে, রুহানি আপু কি জেহেরকে ভালোবাসে? জিজ্ঞাসা করতে যাবে তার আগেই ওখানে তামান্না আর চিত্রা আসে। ওদের পেছনেই রুবাইদা ও মর্জিনা। 6 কাপ চা নিয়ে ঘরে ঢুকলো মর্জিনা। সবাইকে এক এক করে দেয়। রুবাইদা রোহিণীর পাশে বসে বলে, জ্বর কমেছে কি মা তোর? রোহিণী মাথা উপর নিচ করে বলে, তোমাদের অনুষ্ঠানে যেতে পারলাম না। না গিয়ে ভালোই করেছো। অনুষ্ঠানে তেমন মজা হয়নি, শুধু ওই জুলফিকার ভাইয়ের হারমোনিকা বাজানোটাই উপভোগ করেছি। কেন, কি হয়েছে? কোন কাজে যেন ব্যস্ত হয়ে গেল জেহের ভাই, তাই যেতে হয়েছে। তামান্নার কথা শুনে রোহিণী কোনো প্রতিক্রিয়া জানালো না। ওদের মহিলা আড্ডায় ঢুকলো দুজন পুরুষ, লিমন আর নিশাদ খান। দরজায় কড়া নাড়ল। রুবাইদা ওদেরকে দেখে বলে, ভিতরে এসো। দুজনেই ভিতরে আসে। নিশাদ বলে, আপনাকে একটা কথা বলার ছিল। মূলত মিস্টার জুনায়েদ সওদাগরকে বলতাম, কিন্তু উনি তো ব্যস্ত দেখলাম। হ্যাঁ বাবা বলো। কাল হলুদের অনুষ্ঠানে আমার বাবা মা আসবে। ও আচ্ছা, আমরা সেই ব্যবস্থা করে রাখবো। কৌতূহল নিয়ে নিশাদ বলে, একটা প্রশ্ন করি? হ্যাঁ বলো। জমিদার তো অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। আমরা যে সিনেমা করছি এটা ব্রিটিশ সময়ের। তাহলে আপনাদের এই বাড়িটিকে কেন এখনো জমিদার বাড়ি বলে? হেসে দিল রুবাইদা। ঠোঁট প্রসারিত করে বলে, বিষয়টা হলো সম্মান ধরে রাখার। আমার শাশুড়ি থেকে শুনেছি, ওইগুলোই বলেছি আমি তোমাদের। শোনো তাহলে। সবাই আসন পেতে যে যেখানে পারে বসে পড়ল। আগ্রহ নিয়ে বসেছে। রুবাইদা বলতে শুরু করে, আমার দাদা শ্বশুরের বাবা ছিলেন জমিদার। তার সময় ব্রিটিশদের সাথে চলাফেরা ছিল। দেশে অনেক নির্যাতন চলতো, কিন্তু সওদাগর বংশের এই কাজ হতো না। সব সময় গরিবদের বিপদে সহায়তা করেছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যখন ব্রিটিশদের সাথে একটা দ্বন্দ্ব শুরু হয়, তখন সওদাগরদের শত্রু হয়ে যায় ওরা।
ওই যে চৌধুরী বংশ, ওরা ব্রিটিশদের সাথে মিলে এই গ্রামেও অনেক অত্যাচার শুরু করে। যতটুকু পারে সওদাগর বংশের লোকেরা ও এলাকার লোকেরা মিলে সব কিছু সামাল দেয়। এরপর ব্রিটিশ বিলুপ্ত হলে বিলুপ্ত হয় জমিদার নামটা, কিন্তু বাড়িটা স্থায়ী থাকে। এলাকায় অনেক দরিদ্রের অভাব তখনও থাকে। সওদাগরদের তরফ থেকে তাদেরকে কাজে দেওয়া হয় আশ্রয়। অধিকাংশ জমিতে বিনামূল্যে বাড়ি করে থাকতে দেওয়া হয়। বলতে গেলে তখন সওদাগর বাড়িকে পূজা করে চলতো সবাই। ওই যে মনের জায়গা করে নিয়েছে। তারপর আসে আমার শ্বশুর, তাকেও হারাতে চায় চৌধুরী বংশ, কলঙ্কিত করতে চেয়েছে অনেকবার, পারেনি কোনো একভাবে। একের পর এক সময় আসলো, মাঝে তো স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, তখনও একবার চৌধুরীদের কুনজর পড়েছিল, তবুও কিছু করতে পারেনি। বাড়িটি হুবহু আগের মতোই তো নেই, অনেক জায়গা তো ভেঙে গেছিল। তখন গড়া হলো নতুন সওদাগর মহল, ওটা অন্য জায়গা, আমরা ওইখানেই থাকি। এটা কিছুটা কাজ করা হয়েছিল, পরে আমরা এখানে থাকার সিদ্ধান্ত নেই। তাই এই জায়গাটায় যত্ন নেয় না, তাই তো এই বাড়িটির অর্ধেকের জায়গা ভাঙা। এই যে বছর 8 কি 9 আগে এই একবার বাড়িতে নতুন করে গড়তে চেয়েছিল, তাই এইটুকু জায়গা থাকার জন্য পরিপক্ক। আর যেহেতু আমরা সওদাগরদের নামের নিজেদের ভালোবাসা দিয়ে অর্জন করেছি, তাই এখনো লোকে মুখে বলা হয় সওদাগর জমিদার বাড়ি। এটা এখন পুরনো অভ্যাস মাত্র। জমিদার বিলুপ্ত হলেও জমিদার বাড়ির স্মৃতি কখনো বিলুপ্ত হয় না। লোকে আমাদেরকে জমিদার বলে ডাকতে ভালোবাসে। হয়তো সময়ের সাথে সাথে এই ডাক পরিবর্তন হবে, কিন্তু আমরা এই ডাকের সাথে মিশে গেছি। নিশাদ হাসি মুখে বলে, আপনারা মানুষগুলো অনেক ভালো। আপনাদের মন মানসিকতা সবার থেকে ভিন্ন, কোনো প্রকার অহংকার নেই আপনাদের মাঝে। আমিও এই পরিবার নিয়ে অনেক খোঁজ করেছিলাম, সবার মুখে মুখে সুনাম আপনাদের মাথায় করে রাখে। এগুলো ধরে রাখতে হয় বাবা, সম্মান কখনো নিজের পায়ে হেঁটে আসে না। এটাকে ধরে রাখতে এক পবিত্র মন ও ভালোবাসা প্রয়োজন। তুমি যেভাবে নিজেকে লোকদের কাছে আবিষ্কার করবে, লোক ঠিক তোমাকে সেইভাবে ভালোবাসা বিলিয়ে দিবে। রাগে চোখ মুখ লাল করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে জিহির। উদ্দেশ্য তার জুলফিকারের ঘরে যাওয়া। জুলফিকারের ঘরের কাছে এসে লাথি দিয়ে দরজা খোলে। জুলফিকারের সামনে কিছু জিনিসপত্র, পুতুল ও আরও অন্যান্য জিনিস নিয়ে বসে আছে সে। জেহেরকে দেখে যেন মুখটাতে হাসি ফুটিয়ে চোখ বন্ধ করে কিছু পড়তে লাগলো। জেহের রাগের সাথে ছুটে এসে জুলফিকারের পাঞ্জাবির কলার চেপে ধরল। জুলফিকারকে বসা থেকে উঠিয়ে বলে, আমাকে ঢোক দেওয়ার কারণটা কি জুলফিকার? জুলফিকার বোকা বোকা ভাব নিয়ে বলে, আমি কি করেছি ভাই? একদম ভাই বলে নাটক করবি না, আমি খুব ভালো করে জানি তুই পাগল না। এবার জুলফিকার হেসে দেয়, বলে, তাহলে তো তুই এটাও জানিস তুই জিততে পারবি না। ফালাককে তুই কোনোভাবেই পাবি না। বউ রেখে গেছিলি কেন গুপ্তধনের খোঁজ নিতে? গুপ্তধন কোথায় জুলফিকার? এটা তো তোর লোকেরাই জানে, আমি কিভাবে জানবো? তুই কিভাবে মিথ্যেটা রটালি? শত্রুকে কখনো নিজের গুপ্ত খবর দিতে দেখেছিস? ইচ্ছে তো করছে তোকে মেরে ফেলি। তোর হবু বউ যে কষ্ট পাবে। জেহের এবার জুলফিকারের কলার ছেড়ে বলে, দুটো জিনিস কখনো তুই পাবি না, এক ফালাক আর তুই গুপ্তধন। জুলফিকার ঠোঁট প্রসারিত করে বলে, অথচ এই দুটো জিনিসই আমার থেকে তুই কেড়ে নিতে চাস, ঠিক যেমন মধু যাকে নিতে চেয়েছিলি। মধু যাকে আমি কেড়ে না নিলেও ও তোর হতো না, আর ওর সত্যিকারের পরিচয় জানলে আমি কোনো মতেই ওকে। তোর করতে চাইছিস না? তুই তো এটা খুব ভালো করে জানিস, কারণ তোর আর আমার উদ্দেশ্য একই। তবুও দেখ, তোর উদ্দেশ্যে ঘাটতি আছে। এভাবেই হাঁটতে হাঁটতে শেষ জিতে আমার হবে, দেখে নিস তুই। তোর যুদ্ধের রাস্তাটা অনেক নড়বড়ে জেহের। তুই আর সে মিলে এক শক্তিশালী জগতের মালিক হতে চাস, আমি একা আমার শক্তিশালী জগৎ করে তুলেছি। এই সামান্য পুতুল দিয়ে তুই কোনো জাদু করতে পারবি না। কালো জাদু করতে গেলে আরো অনেক সাধনা লাগে, আরো বেশি বেশি রক্ত ঝরাতে হয়, যেগুলোর এক অংশ তুই করতে পারবি না। জেহের কথাগুলো শয়তানি হাসি দিয়েই বলে। জুলফিকার পুতুলগুলোর দিকে তাকিয়ে বলে, আর যদি বলি এগুলো দিয়েই তোর বিনাশ হবে, তখন? আমার বিনাশ তো তুই তখন করবি যখন তার বিনাশ হবে। তার উদ্দেশ্য সফলের জন্যই তো তুই রাশিকে ব্যবহার করতে চাস, তাই না?
জেহের দেয়ালে এক ঘুষি মেরে বলে, ওটা আমি তখন করতে চেয়েছিলাম যখন আমি মধু যাকে রাশে ভাবতাম, কিন্তু না, একজন যেহেতু জানতে পারলাম ফালাক যাকে এক দেখায় আমার মনে ধরেছে সে আসল রাশি, তাকে আমি অন্ধকার জগতে নিয়ে যাব না। এবারও আমাদের ভাইয়েরা কি সুন্দর মিলে গেল, তাই না জেহের? তুইও চাস না ফালাক কোনো অন্ধকার জগতে চলে যাক, আর না আমি। তবে ফালাক তো হবে আমারই। কোনো মতেই না, আমিও কি তোর হতে দেব না। তুই নিরুপায় জেহের। ফালাক তোকে ভালোবাসে না, তুই এই ভালোবাসা অর্জন করতে পারিসনি। তো কি হয়েছে, তুই তো পাগল। যদিও না, কিন্তু দুনিয়া জানে তো এটাই। আর একটা পাগলের সাথে কেউ কারো বিয়ে দিতে চায় না। এরপরেও আমাকে সে ভালোবাসে। একবার যে বলে দেখি তুমি চিরতরে আমার হয়ে থাকবে কিনা, সে অকপটে বলে দিবে সে আমার হবে। ও তোর পাগল দুঃখে ভালোবাসে, তোর আসল সত্যিটা জানলে ঘৃণা করবে। ঘৃণা। রূপ তো তুইও তোরটা গোপন রেখেছিস। এই যুদ্ধে আমি আর তুই দুজনেই মুখোশ পড়ে আছি। একজন পাগলের তো আরেকজন স্বাভাবিক জীবনের, যে জীবনে নেই কোনো ভেজাল, যে জীবন করে দেবে ভালোবাসা আর উজাড়। কিন্তু আসলে তো এই জীবনটা একটা ভয়ানক জগতের উপরের রহস্য। সে ফিরে আসলে তুই হেরে যাবে জুলফিকার। সে ফিরে আসার আগে তোকে কয়েকবার টপকে দিতে পারবো জেহের। জেহের অর্থ বলছিস তো? আমি সেই নামের সাথে কাছেও মিল রাখি, জীবনটাকে বেশিয়ে দিতে পারি অতি সহজে। জুলফিকার অর্থ বুঝিস তো? এমন এক তলোয়ার যে তলোয়ারের আঘাতে সমস্ত বিষাক্ত জীবন পর্যন্ত নিঃশেষ হয়ে যায়। এর কিন্তু দ্বিফলক বৈশিষ্ট্য রয়েছে। জেহের আর কোনো কথা বলল না, চলে যেতে নিল। তাকেই কোনো চক্রান্ত সাজাতে হবে। জুলফিকার পেছন থেকে বলে, আমাদের দুজনের অভিনয়ে কিন্তু আমি জিতেছি। লোকে পাগল দেখলে পালায়, আমার বউ কিন্তু পাগল দেখিয়ে প্রেমে পড়েছে। বউটা একটু লাজুক, তবে শুধুমাত্র আমার কাছে। তোর কাছে তো সে একটা ঝাঁঝলঙ্কা। জেহের মাথাটা একটু ঘুরিয়ে বলে, বিয়ে কিন্তু এখনো করিস নি, হ্যাঁ তো অবিশ্বাস কিন্তু ভালো না। এটা তো আমার তোকেও বলা উচিত, কিন্তু আমি বলবো না। তোর আত্মবিশ্বাসের মাঝে অনেক ঘাটতি আছে। জেহের এবার কোনো উত্তর না দিয়ে চলে যায়। সে এসেছিল রাগ মেটাতে, ওই সময় কল পেয়ে ছুটে গিয়েছিল, কিন্তু পেল না। এখন সে জুনায়েদ সওদাগরের কাছে কি উত্তর দেবে? আবার তার আংটি পরাও হয়নি, শুনেছে আংটি জুলফিকার পড়েছে। এটা শুনে রাগ যেন মাথায় চেপে বসেছিল। সকাল থেকে আয়োজন চলছে, আজ হলুদের অনুষ্ঠান হবে। এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল। এই মহলের কোণা দিয়ে একটা ঘরের দেয়াল ভেঙে পড়ে যায়। পুরনো দিনের দেয়াল বলে কথা। ওখানে কিছু জিনিসপত্র ছিল যেগুলো নষ্ট হয়েছে, আবারও কিনতে হবে। ফালাক বসে আছে চুপ করে। তামান্না আর চিত্রা ফালাকের জন্য আনা শাড়ি ও গহনা দেখছে। রুবাইদা ওগুলো এনেই মর্জিনাকে বলে দিয়েছে, এই চাবি আর গয়না কিন্তু তোর দায়িত্বে। গণনার গহনা কোনটা কোন বক্সে রেখেছি ওইগুলো হিসাব রাখবি। এগুলো কিন্তু ছোটর গয়না। আমি অনেক ব্যস্ত থাকবো। বর্তমান সওদাগর মহল্লে হলেও আমার এত চিন্তা হতো না। এটাতে তো দেখেছিস কেমন ব্যবস্থা, দেওয়াল থেকে বালি পড়ে, এদিকে ওদিক কাজ করতে হচ্ছে আমাকে। তুই থাক এখানে। মর্জিনাকে বারবার করে বুঝিয়ে দিচ্ছে রুবাইদা। এদিকে মর্জিনার সাথে রোহিণীও আছে। ফালাক মনটা বিষণ্ণ করে জানলার দিকে তাকিয়ে আছে। পরনে সেই আগের দিনের গোসলের পর পরা পোশাকটাই। সালোয়ার কামিজ এখন বদলাবে, শাড়ি পরে গায়ে হলুদ ছুঁয়ে গোসল করবে। ওগুলোই দেখছে তামান্না আর চিত্রা। তামান্না এসে ফালাকের কাঁধে হাত রাখে। ফালাকের চোখ বেয়ে পড়ল পানি। চোখের পানিটা মুছে তামান্নার দিকে ফিরে বলে, কিছু বলবে? পোশাক পাল্টাবে তো, আসো আমাদের সাথে। এত তাড়াতাড়ি? গোসল একটু দেরি করে, কিন্তু সাজতে হবে তো এখন একটু। এখন সেজে কি হবে, যেহেতু গোসলের পর সাজটাই নষ্ট হয়ে যাবে। এটা তো অনুষ্ঠানের করে। আমি এটা করতে চাই না। গোসলের আগে সাজবেন না? না, বারবার সাজতে ইচ্ছে করছে না। এখন সাজতে হবে, আবার গোসলের পর সেজে স্টেজে বসতে হবে। এরপর দুহাত ধরে কেউ মেহেদি দিয়ে দেবে। ঝামেলা অনেক, সারাদিন অনেক ঝামেলা বইতে হবে। এগুলো তো তোমার বিশেষ মুহূর্তে স্মৃতি হিসেবে থাকবে। তুমি হাসি খুশি মুহূর্ত কাটাবে, তাই সৃষ্টিকর্তার দেয়ার রূপে প্রলেপ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করিয়ে আমি কখনো সুখ পাই না। তোমরা ভালোবেসে আমাকে সাকিয়েছিলে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু আজকের দিনটাতে আমার মনে এত কিছু সে দিচ্ছে না। কি করতে ইচ্ছে করছে তোমার? ইচ্ছা তো করছে দূরে কোথাও হারিয়ে যেতে।
যেখানে কেউ কারোর মনের ওপর জোর করতে পারবে না, এমন এক স্থানে যেতে ইচ্ছে করে যেখানে একা থাকলেও একাকিত্বের অনুভব হবে না। যেতে ইচ্ছে করছে এমন জায়গায়, যে জায়গায় নারীরা সুরক্ষিত, যে জায়গায় নারীরা সুরক্ষিত, নারীদের ওপর না হবে অত্যাচার আর না থাকবে কুদৃষ্টি। পারবো কি আমি সেই জায়গাতে যেতে? কে কি বলবে বুঝে উঠতে পারল না। মর্জিনা কিছুক্ষণ চুপ ছিল, ভাবছিল কথাগুলো কেন বলল, বুঝতে পারল না, তাই বলে, আমরা তো আনন্দেই আছি, তবুও তোমার এমন স্থান লাগবে? ফালাক তাকালো মর্জিনার দিকে। যে মেয়েটার এমন স্থানে খুব বেশি প্রয়োজন, সেই চাইছে না এমন স্থান। স্মিত হেসে ফালাক বলে, কেন কেন তুমি এমন স্থান চাও না? জনমানবহীন পরিবেশ পেতে ইচ্ছে করে না? মুক্ত পাখির মতো উঠতে ইচ্ছে করে না? ইচ্ছা করলেও যেটা পূরণ হবে না ওটার মনকে চাইতে দেই না। যেটা আমার জন্য লেখা আছে ওইটাই হবে, বেশি কিছু তো আমার চাই না। চিত্রা এবার তাড়াহুড়ো দিয়ে বলে, এই এই এবার তাড়াতাড়ি রেডি হও। আর মনে আছে তো সন্ধ্যায় প্রতিযোগিতা হবে, ওখানে কিন্তু আমাদেরকে জিততে হবে। তামান্না বলে ওঠে, মনে আবার থাকবে না, এটাই সওদাগর মহলের মান সম্মানের ব্যাপার, জিততে তো আমাদের হবেই। ইয়া হাবিবি। ইয়া হাবিবি শুনেই সবাই পেছনে ঘুরল। জুলফিকারকে দেখে ঘাবড়ে গেল সবাই। জুলফিকার পাগলা হাসি মুখে ফুটিয়ে বলে, আমরা জিতবো, কিন্তু কিসে? তামান্না এগিয়ে এসে বলে, আসলে আমরা ওই যে রাতে মেহেদি দিবে ওটার কথা বলছি। আমরাই ভালো করে মেহেদি দিব অন্যদের থেকে। কিন্তু আমি তো দিতে পারবো না। আমি দিয়ে দিব। ছেলেরা মেহেদি দেয় না। তোমাকে কে বললো? ওই যে ওই দিন দেয়নি তো, তোরা সবাই দিয়েছিলি, আমরা ছেলেরা মেহেদি দেইনি, তাই জানি। ও। ফালাক তাকিয়ে আছে জুলফিকারের চোখের দিকে। জুলফিকার তামান্নার সাথে কথা বলেই অন্য কোনো জায়গায় প্রস্থান করল, যেন পাগলের কাজ পাগল করছে। ফালাককে বাড়ির বাগানে আনা হয়েছে। ওখানে আরও কিছু সংখ্যক নারী দাঁড়িয়ে আছে। ফালাক অন্যমনস্ক হয়ে হাঁটছে। ফালাকের হাত ধরে হাঁটছে তামান্না ও চিত্রা। সামনে দাঁড়িয়ে থেকে হিংসাত্মক দৃষ্টিতে দেখছে এলিনা। চৈতিতাকে দেখে বলে, আপনি একজন অ্যাক্ট্রেস ম্যাম, এভাবে গ্রামের এক পুরুষের জন্য আপনার মনে হিংসা মানায় না। এলিনা রাগান্বিত দৃষ্টি দিয়ে চৈতিকে বলে, তুমি ওর ব্যাকগ্রাউন্ড জানো না তাই এমন বলছো। বাঙালি আর গ্রাম্য হলে কি হবে? ও তো আমেরিকা থেকে হায়ার স্টাডি করে এসেছে, ফ্যামিলি বিজনেস দেখছে শুধু। সে টাকা ওরা ওদের বিজনেস থেকে মাসে পায়, ওই টাকা পুরো বছরে মিলে যা হয় তাই আমার পুরো ফিল্ম বানানোর পর আর্ন করতে গেলেও হয় না। এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো জেহেরান আমার নজরে ভিন্ন কিছু। চৈতি পাতা না দিয়ে বলে, বাট ওই জুলফিকার সওদাগর থেকে বেস্ট কেউ না। জুলফিকার তো পাগল, তার মধ্যে আছেটা কি? আপনি বিদেশি তো তাই মনে হয় ফর্সাত্মক আর মুডি ভাবটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, কিন্তু জুলফিকার সওদাগর শ্যামবর্ণের হয়েও যেভাবে নিজেকে হাসি মুখে নারীদের মন কেড়ে নেয়, এটা সব পুরুষ পারে না। বিশেষ করে শ্যামবর্ণের পুরুষটির ওই সুরমা কালো চোখটা পুরোই মায়াবী ও আকর্ষিত। খুব ভালোভাবে ফেসেছ ওই পাগলটার প্রেমে। এই পাগলামি ওর চলাফেরায় প্রকাশ পায় না। হ্যাঁ, মাঝে মাঝে একটু উগ্র ব্যবহার করেছে, কিন্তু পাগলামি কখনো প্রকাশ করেনি। কিছুদিন আগের কথা ভুলে গিয়েছো নিশ্চয়? গ্রামের লোকজনেরই তো বলাবলি করেছে কলিগ বিয়েতে কি কাণ্ডটা ঘটিয়েছে। চৈতি আর কিছু বলল না, চুপ করে সামনের দিকে তাকালো। ফালাককে দাঁড় করিয়ে ওর মুখে এক এক করে কিছু মহিলা এসে হলুদ ছুঁয়ে দিল। সবার প্রথমে হাসি মুখে রুবাইদা হলুদ লাগিয়ে দিল, এরপর মনটা বিষণ্ণ করে ফরিদা। ধীরে ধীরে বাকি মহিলারা, চিত্রা আর তামান্না ফালাকের হাত মুখ সব জায়গায় হলুদে ভরিয়ে দিল। সবাই হাসছে এই দৃশ্য দেখে। ফালাক উপরে উপরে হাসি দেখিয়ে দিল। মনটা যে তার ভালো নেই। কলসিতে কয়েকটি আম পাতা রাখা আছে। 7 জন মহিলা মিলে সেই কলসি ধরে ফালাকের গায়ে পানি ঢালতে থাকে।
এটা ওই গ্রামের নিয়ম। অন্যদিকে পর্দার আড়ালে হলুদ ছুঁয়ে গোসল করানো হবে জেহেরকে। জেহেরকে সাদা লুঙ্গি পরিয়ে উপরে গামছা জড়িয়ে রাখা হয়েছে। ওকেও এখন গোসল করানো হবে। ফালাকের মুখে লাগানো হলুদটাই দেবে ওরা। এটা কোনো নিয়ম না, শুধু তামান্না, চিত্রা আর তাহেরের ইচ্ছা। তামান্না আর চিত্রা মিলে হলুদের বাটি এনে জেহেরের মুখে লাগাতে যায়। ঠিক তখনই সেখানে জুলফিকার পাগলামি করতে করতেই তেড়ে আসে আর বলে, এটা কি, এটা কি বলে হলুদের বাটিটি নিচে ফেলে দেয়। জুলফিকার জেহেরের মুখের দিকে তাকালো। জেহের রেগে আছে। জুলফিকার হাসল শুধু। সবাই ক্ষণিকের জন্য আতঙ্কিত হয়। কিছু বলার আগে জুলফিকার কান্না কান্না ভাব করেই বলে, এটা কি হলো? এটা পড়ে গেল কেন? আমি পচা। বলেই কান্না করে জুলফিকার, যেটা দেখে তামান্না বলে ওঠে, ভাইয়া এখানে কিছুই হয়নি, তুমি পচা না, তুমি তো বেস্ট ভাই আমার। সত্যি আমি বেস্ট? আমি ভুল করিনি? না। জুলফিকার হেসে দিল। জেহেরের সামনে এসে হাত তালি দিয়ে হাসতে হাসতে বলে, আমি কোনো ভুল করিনি ভাই, আমি ঠিক করেছি। এরপর জেহেরের কানের কাছে মুখ রেখে কঠিন কণ্ঠে তবে ব্যঙ্গাত্মক হয়ে বলে, আমি তো জানি আমি একদম ঠিক করেছি, শুধু আমার এই ভুলটা অন্যদের মুখেও সঠিক শোনার ইচ্ছেটা ছিল, পূরণ করে নিলাম। জেহের সবার দিকে তাকিয়ে নিজেও কঠিন কণ্ঠে বলে, চলে বলে কৌশলে সব অনুষ্ঠান বরবাদ করে দিতে পারলেও কবুল বলটা কি বরবাদ করতে পারবে? তো আবার আমার জন্য বলো কবুল। কবুল তো বলবেই, তবে শুধুমাত্র আমার জন্য। ওই তো একমাত্র নারী যার ঠোঁট থেকে কবুল বলার আকৃতি দেখা মিলবে শুধু আমার জন্য। কণ্ঠ থেকে কবুল শব্দটা বের হবে শুধু এই আমি জুলফিকার সওদাগরের জন্য। তোকে তো। জেহের আরো কিছু বলতে নেবে জুলফিকার বলে ওঠে, আস্তে ধীরে ভাই, ধীরে। এত উত্তেজিত হলে তো সবাই জেনে যাবে জেহের সওদাগরের আসল রূপ, যেটা ঢেকে রেখে সবার কাছ থেকে ভালোবাসা কুড়িয়েছিস। বলে জুলফিকার পাশে থাকা হলুদের বাটি থেকে হলুদ নিয়ে আগে নিজের গালে ছুঁয়ে দিল আর বলল, পাগলের পাগলামি কেউ ঠেকায় না। এই যে আমি হলুদ নিজেই গালে দিচ্ছি, কেউ কিছুই বলছে না, শুধু দেখছে। আর এই পাগলামি করেই ফালাককে বানাবো আমি আমার বউ। তুই শুধু চেয়ে চেয়ে দেখবি। এতদিন বিয়ে না করেই তোকে জ্বালিয়েছি, এখন বিয়ে করে বউ বানিয়ে জ্বালাব তোকে। দাও দাও করে চলবি শুধু তুই। বলে বাকি হলুদ জেহেরের গালে ছুঁয়ে দিয়ে জোরে শব্দ করেই বলে, আমি যেন বলেছে ভাইকে আজ হলুদ দিতে হবে। আমি বড় তাই আমি আগে হলুদ লাগিয়েছি, এরপর আমার ভাইকে হলুদ দিয়েছি। জেহেরকে হলুদ লাগিয়ে জুনায়েদ সওদাগরের পাশে এসে দাঁড়ালো জুলফিকার। জুনায়েদ সওদাগর ঠোঁট প্রসারিত করে জুলফিকারের মাথায় পরম স্নেহের হাত রাখলেন। ছেলের মাঝে খুব বেশি একটা পাগলামও দেখা যায় না, বাড়াবাড়ি করলে তো ঘরবন্দি রাখেই। এর আগে একবার পাগলা কারুতে পাঠিয়েছিল। কিছুদিন পর ডক্টর কল দিয়ে বলেছিল, জুলফিকার এখনো স্বাভাবিক আছে, অন্যান্য সিরিয়াস পাগলদের মতো চলে না। তাকে যেটা শিখিয়ে দেওয়া হয় সে সেটাই করে, শুধু বাচ্চা ভাব আছে তার মাঝে। জুনায়েদ সওদাগর জিজ্ঞাসা করেছিলেন, বাসায় আনলে সমস্যা হবে না? ডক্টর জানায়, খুব বেশি সমস্যা হবে না। ওই একটু বাচ্চা সুলভ আচরণের জন্য মাঝে মধ্যে ভাঙচুর করতে পারে, কিন্তু আপনাদেরকে ওর মনটা বুঝতে হবে। ও যদি ওর পছন্দের জিনিস পেয়ে যায় তাহলে ও হয়তো পাগলামি আচরণ করবে না। আর বাসায় থেকে ধীরে ধীরে মানসিক ডাক্তার দেখালে একটু রিকভার করবে। এরপর ওনার ভাব বুঝে কোনো ব্যবস্থা নেবে। আমি যতটুকু বুঝলাম এখানে এভাবে রাখা মানে জুলফিকারের মন ও মস্তিষ্কে আঘাত করা, যেহেতু তার অনেক বেশি উন্নত হয়েছে এখন। এগুলো শুনেই জুলফিকারকে নিয়ে আসে সবাই। জুলফিকারকে কিছু শিখিয়ে পড়িয়ে দিলে সে ভালোভাবেই কাজগুলো করে। সবথেকে বেশি বন্ধুত্ব হয় জিসান সওদাগর ও মির্জা ফরহাদ আলীর সাথে। মাঝে মাঝে জুলফিকার অতিরিক্ত করলে ওকে ঘরে আটকে রাখে সবাই, তবে এমনটা খুব কমই হয়েছে। সবার ধারণা ওইভাবে মাথায় আঘাত লাগার ফল এগুলো। দুপুরে বাড়িতে এসেছে নতুন অতিথি নিশাত খানের বাবা মা। তারা এসে সাক্ষাৎ করলেন জুনায়েদ সওদাগরের সাথে। সোফায় একসাথে বসে আড্ডা দিচ্ছেন তারা। নিশাত খান ও জুনায়েদ সওদাগরের মাঝে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এমনকি একটু আগেই লিটন সওদাগর নাহিয়ান খানকে দেখে অবাক হয়ে বলেন, দোস্ত তুই এখানে? নাহিয়ান খান আনন্দের হাসি মুখে ফুটিয়ে বলেন, হ্যাঁ, আমার বড় ভাই জুনায়েদ সওদাগর আর ছোট ভাই জুবাইর সওদাগর
আর ও হলো বোন শাহানারা সওদাগর। পরিচয় করে দেওয়ার সময় লিটন সওদাগরের মাঝে একটা ইতস্তত ভাব দেখা যায়। জুনায়েদ সওদাগর এটা দেখে মৃদু হাসলেন। তিনি তো চান লিটন সওদাগর এভাবেই সবার সামনে তাদের পারিবারিক পরিচয় দিক। যেটা সত্যি সেটা তো সত্যি, এগুলো মিথ্যে করে ঘুরিয়ে ফিরিয়ে বলা মানে জীবনকে গোলকধাঁধার মার প্যাচে ফেলা। তিনি একদিন লিটন সওদাগরকে বলেছিলেন, জীবন যখন অতি ক্ষুদ্র তখন জীবনটাকে সোজাভাবেই এগিয়ে নিয়ে চলো। জীবনে বহু বাধা আসলেও তুমি তোমার সততা দিয়েই জয়লাভ করতে পারবে। অন্তত নিজের জীবনের শেষ পর্যায়ে এসে এটা অনুভব করতে হবে না যে জীবনে কি পেলাম আর কি পেলাম না। লিটন সওদাগর পরিচয় করিয়ে দেওয়ার পর থেকে সবাই খোশ মেজাজে গল্পে মশগুল হয়ে আছে। পুরুষ মানুষের গল্প বলতেই তো সেই কাজ, ব্যবসা বাণিজ্য এগুলো। নাহিয়ান খান তার ফিল্ম ইন্ডাস্ট্রি ও জুনায়েদ সওদাগর তার আড়ত ও স্বর্ণ ব্যবসা নিয়ে গল্প করছেন। মাঝে মাঝে লিটন সওদাগর তার ব্যবসার কথা তুলছে। এভাবেই তাদের আড্ডা বাড়তে থাকে। সন্ধ্যায় ফালাককে হলুদ রঙের সাথে কলাপাতা রঙের লেহেঙ্গায় সাজিয়েছে সবাই মিলে। খুব বেশি সাজ তার মুখে দেয়া হয়নি। ফালাককে বিষণ্ণ দেখা যাচ্ছে, মনটা তার ভালো নেই। এই মনমরা অবস্থায় তার